নমস্কার বন্ধুরা, সানরাইজ প্রেজেন্টস উৎসবে আপনাদের সবাইকে স্বাগত। আমি তিথি দত্ত, আর আজ থেকে শুরু হবে এক নতুন যাত্রা, যেখানে হবে গল্প, স্মৃতি আর স্বাদের মেলবন্ধন। শহরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও বেশ একটা রোম্যান্টিক ছোঁয়া থাকে, তাই না? আর সানরাইজ উৎসবের এই জার্নিতে আমার সঙ্গে যিনি থাকছেন, তিনি নিজেই এক চলমান রোম্যান্টিক গল্প। প্লিজ ওয়েলকাম actor, director, producer, writer, singer, and of course, the romantic king of the Bengali film industry, Porombrata Chattopadhyay. Welcome, Poromda. Thank you very much. বলো, কেমন আছো? তুমি এত সুন্দর করে এত সুন্দর সুন্দর সব এপিথেটস বিশেষণ দিয়ে আমাকে ইন্ট্রোডিউস করলে যে ভালো না থেকে উপায় নেই। শুধু একটা কথা, সেটা হচ্ছে যে এই যে তুমি রোম্যান্সের ব্যাপারটা বললে না, এই মুহূর্তে জীবন থেকে রোম্যান্সটা একটু বেরিয়ে গেছে। রোম্যান্সের বড় একটা জায়গা নেই, রাত জাগতে হচ্ছে তো। সে কি, কেন? আমরা দুজন ছিলাম, সম্প্রতি আমরা তিনজন হয়েছি। তো এখন রাতে যে কোনো সময় হঠাৎ করে কান্নার শব্দে ঘুম ভেঙে যাওয়া এবং তারপরে হাতে করে ন্যাপি চেঞ্জ করা ইত্যাদি, এইগুলো। কেমন লাগছে ফাদারহুড? তোমার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে ফাদারহুড বলি বা প্যারেন্টহুড, মানে যারা এটা অলরেডি উপলব্ধি করেছেন তারা জানবেন, যারা করেননি তারা হয়তো আগামীতে করবেন। হ্যাঁ, সত্যি কথা, অনেক দায়িত্ব বেড়ে যাওয়া, অনেক কাজ, অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়। আগের মতো কেয়ারফ্রি হয়ে ঘুরে বেড়ানো যায় না ঠিকই, তেমনি আবার এই অভিজ্ঞতাটার বা এই এক্সপিরিয়েন্সটার কোনো তুলনা হয় না। এটা ঠিক কিরকম অনির্বচনীয় একটা অভিজ্ঞতা, ঐশ্বরিক একটা ব্যাপার আর কি। এনিওয়ে, কিন্তু আজকে তো আমরা আরেকটি ঐশ্বরিক অনুভূতি পাবো বলে আমার মনে হয়, সেটা হচ্ছে আমরা মুখ দিয়ে বা জিভ দিয়ে সেটা পেতে চলেছি। তো সেই অসামান্য কি খাবার আজকে রান্না হতে চলেছে শুনি। দাঁড়াও, তোমাকে গেস করতে হবে। বলো, আজকে বৃষ্টির মধ্যে আমরা কি রান্না করতে চলেছি? না, এটা তো আমি কি করে করবো গেসটা তুমি বলো, একটা সাহায্য করো। আরে ইউ হ্যাভ টু গেস। আমি একটা ক্লু দিচ্ছি। ওকে। এই ডিশটার সাথে বৃষ্টির নাম কিন্তু জড়িয়ে আছে। বৃষ্টির নাম? দেখো, বৃষ্টি কত রকম হয়। বৃষ্টি রিমঝিম হয়, ঝমঝম হয়, বৃষ্টি ইলিশে গুড়ি, something to do with ইলিশ? Yes, আজকে রান্না হবে সরষে ইলিশ। সানরাইজ মাস্টার্ড পাউডার দিয়ে। একদম ট্র্যাডিশনাল ফ্লেভার, কিন্তু রান্না করা যাবে খুব সহজে। মাছ এমন একটা জিনিস, তার মধ্যে আবার ইলিশ মাছ বলে কথা। সত্যি কথা বলছি, একটু বাড়িয়ে বলছি না, আমি কাঁচা খেয়ে নিতে পারি। আমি এত বড় মৎস্যভুক, পেস্কেটেরিয়ান যাকে বলি। এই নাও। কাঁচা খেও না, এটা দিয়ে আমরা সরষে ইলিশ বানাবো, কিন্তু তার আগে আমরা সরষের পেস্টটা তৈরি করে নেব। এখন তো আর বাটাবাটি কোনো ঝামেলা নেই। একদমই তাই। সানরাইজের এই সরষে পাউডার দিয়ে আমরা খুব সহজেই পেস্টটা তৈরি করে নিতে পারবো। প্রথমে আমাদের কি করতে হবে, 10 মিনিট এটাকে গরম জলে একটু নুন দিয়ে আগে ভিজিয়ে রাখতে হবে। কিন্তু তার আগে আমরা কি করব, এই মাছটাকে একটু নুন, তেল আর হলুদটা নিতে ভুলে গেছি। হলুদ ভুলে গেছো? কুছ পরোয়া নেই, ব্লিঙ্কিট আছে না। সানরাইজ হলুদ গুঁড়ো ব্লিঙ্কিট থেকে চলে আসবে ঠিক 10 মিনিটে। 10 মিনিটে বলে 10 মিনিটেই আসবে। অন ইটস ওয়ে। সরষের পেস্টের জন্য আমরা প্রথমে সরষে পাউডারটাকে দিয়ে দেব। রাইট। তারপর এর মধ্যে 1 চিমটি নুন দেব, জাস্ট 1 চিমটি। রাইট। হ্যাঁ। এবার একটু গরম জল দিয়ে এটাকে মিক্স করে নেব। বেশি নিশ্চয়ই দেব না, যাতে পেস্ট ব্যাপারটা থাকে। না, সেই হ্যাঁ, একদম পেস্ট ব্যাপারটা থাকতে হবে। লাভলি, এই তো রংটা বেরিয়েছে। এটাই তো মাছের গায়ে একদম মাছটি পৃষ্ঠে কোলবালিশের মতো লেগে থাকবে, তাই না? এবার আমরা মাছে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে মেখে নেব। এই যে মাছের মধ্যে যে নুন আর হলুদ মাখানোর যে প্রক্রিয়াটা, এখান থেকে খিদেটা পাওয়াটা শুরু। আর এই সানরাইজের হলুদ গুঁড়োটা মাছের গায়ে লাগা মাত্রই দেখো একটা অদ্ভুত একটা গোল্ডেন, একটা সোনা সোনা রং বেরোচ্ছে। একটু তেল দিয়ে দাও। এই তেল ঢালার কাজটা আমি সানন্দে করতে চাই। জাস্ট একটু আমার হাতে দিয়ে দাও, আমি ছিটিয়ে দিচ্ছি। ব্যাস।
দেখো জীবনে তো খুব একটা তেল দিতে পারলাম না লোককে, মাছেই দিই, বরঞ্চ সেটা বেটার, মানুষকে দেওয়ার থেকে মাছকে তেল দেওয়াটা বেটার। কি সুন্দর রং এসছে না, পুরো মনে হচ্ছে পাহাড়ের মাথায় এসে এক নতুন সূর্যের আলোটা পড়েছে। একদম সানরাইজের হলুদ পাউডারটা ইউজ করেছি না, সেই কারণে এত সুন্দর রং এসছে। বিউটিফুল। এবার এটার মধ্যে সর্ষের পেস্টটা পুরো ঢেলে দেব। পুরো ওভারঅল একদম পুরো হ্যাঁ, ভালো করে গোল্ডেন ব্যাপারটা আরো একবারে ফুটে ফুটে বেরোচ্ছে। এটার উপর দিয়ে আমি আরেকটু সর্ষের তেল ঢেলে দিই, অল্প একটু টিচকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দাও। লঙ্কাটা দিয়ে দাও। হ্যাঁ, গ্রিন চিলিজ একটু দিয়ে দেবো। এক সেকেন্ড ছড়াও, জাস্ট অল্পই দাও। অল্প না, একদম জাস্ট এইটুকু কাঁচা তেল। এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব। গরম দাও, তুমি একটু তেল ঢেলে দাও। একদম, আমি সানন্দে তেল ঢালছি আরো একবার। আর কিছু পারি না পারি, তেলটা ঢালতে আশা করি পারি। আরো ঢালবো, দেখো তো। আরেকটু হ্যাঁ, আরেকটু লাগবে। কিপটের মতো। আরে না না, আরে তেল বেশি যেহেতু ওই মানে ওই স্বাস্থ্যকর, মানে এদিকে স্বাদও করে মনও পড়ে, বলে না সেরকম একটা অবস্থা। এবার আমরা একটু কালো জিরে ফোড়ন দেব। লাভলি। হ্যাঁ, আর তার সাথে দেব একটু গ্রিন চিলিজ। উফ, এই যে আওয়াজটা, হ্যাঁ টু গুড। প্রথম যখন আমি মানে এখন আর রান্না করা হয় না, বা যখন প্রথম রান্না করতে শিখলাম তখন যখন বুঝতে পারলাম এই মাছের সময় তেলটা দেওয়ার পর লঙ্কাটা দেওয়ার পর যে চাটপাট যে আওয়াজটা হয়, এটা করতে পেরে যে কি আনন্দ হয়েছিল। চলো এবার মাছটা দিতে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? অসামান্য। বর্ষাকালের জন্য না মানে এর থেকে ভালো কিছু হতে পারে না। সত্যি গন্ধেই আমার খিদে পেয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি আমার নেশা চেপে গেছে, দাঁড়াও করিয়েছি, দাঁড়াও। বেশ বেশ, তুমি করো। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এবার এটাকে একটু ঢেকে দাও, বুঝলে? দাঁড়াও, আমি এটাকে একটু উল্টাবার চেষ্টা করছি, কি পারি কিনা। সাবধানে, খুব একটা হচ্ছে না, বিষয়টা ছেড়ে দিই। এটা এরমই রাখো, ঠিক আছে? ব্যাস, এবার ঢেকে দিই এবার? হ্যাঁ, ঢেকে দাও। পারফেক্ট। বর্ষাকালে ছোটবেলায় কি মজা হতো না? আমি কি করতাম জানো, ওই কাগজের যে নৌকোগুলো হয় না, তো বটেই, সেগুলো জলে ভাসাতাম, নিজে সাঁতার কাটতে যেতাম। একবার সাঁতার কাটতে গিয়ে এমন মার খেয়েছি যে কি বলবো তোমাকে। আমি একটা করতাম পাড়ায় ওই কাদায় ফুটবল খেলা, সেটা ভীষণ ভালো লাগতো। পেরে উঠতাম না খুব একটা, কারণ আমার পাড়ায় যারা থাকতো, আমার বন্ধু বান্ধব সবাই আমার থেকে বয়সে বড় ছিল, সকলে খুব ডাকাবুকো ছিল। তাদের কাছে আমি মার খেয়ে এদিক ওদিক পড়তাম ছিটকে কাদার মধ্যে। তবে মা বকলেও বাবা বকতেন না, বরঞ্চ বাবা ব্যাপারটা সমর্থন করতেন এইটা বলে যে এই ব্যাপারটা নাকি একটা মেডিসিনাল ভ্যালু আছে, মানে এই যে গা হাত পা নাকি শক্ত হয় কাদার মধ্যে ফুটবল খেললে, কাদার মধ্যে আছাড়ি পিছাড়ি খেললে। আচ্ছা, তোমার বাড়িতে ইলিশ রান্না হয়? মানে ইলিশ রান্না হতেই হয় আর কি, মানে ইলিশ রান্না মোস্টলি কে রান্না করে ইলিশ রান্না হলে? আমার বাড়িতে যিনি পুরো বাড়িটাকে যিনি সামলান, সেই রিঙ্কু বলে আমার মানে পরিবারেরই মতো আর কি বলা যেতে পারে। তো রিঙ্কুই করে এবং ইলিশের অনেক কিছু করে। সানরাইজ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে সুন্দর করে জাস্ট একদম প্লেন ভাজা একটা করে, যেটা আর কি ডালের সঙ্গে একটু ইলিশ মাছের তেলের সঙ্গে খাওয়া যায়। আর একটা হচ্ছে, আরেকটা জিনিস মিস করলে চলবে না, সেটা হচ্ছে একদম পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাঝে মধ্যে বেগুন দিয়েও একটা ঝোল। বর্ষাকালটা জুড়ে মানে এমন ইলিশ মাছ খাওয়া হয় যে একটা পয়েন্টের পর ইলিশ মাছ খেতে খেতে ইলিশ মাছে অরুচি হয়ে যায় আর কি, যে মনে হয় যে আর না, অনেক হয়ে গেছে। আমার কখনো হয় না, তুমি আমাকে রোজ দেবে, আমি রোজ খেয়ে ফেলবো। অ্যাকচুয়ালি কথা আমি ভুল বলছি না, সত্যিই তাই। আচ্ছা, তুমি যদি ইলিশ রান্না করো তাহলে মোস্টলি তুমি কাকে খাওয়াতে চাইবে তোমার রান্না? দেখো, আমি একজন বিবাহিত পুরুষ, তাই আর রিস্ক না নিয়ে বলবো বউকে খাওয়াতে। একদমই তাই। এটা ফুটছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে সানরাইজ সর্ষে পাউডারের জাদু আছে বলতে হবে। আর ব্লিঙ্কেটকে তো থ্যাঙ্কস বলতেই হবে। হ্যাঁ, শুধু হলুদ গুঁড়োটা নয়, সানরাইজ হলুদ গুঁড়ো তো এনে দিলই 10 মিনিটে, তার সঙ্গে কিন্তু লঙ্কাও পুড়িয়ে গেছিল আমাদের। সো লঙ্কাও কিন্তু চট করে ব্লিঙ্কেট থেকেই আমরা আনাতে পেরেছি।
দেখতে হয়েছে, আহা তেমনই গন্ধ। আচ্ছা একটা কথা আমার মনে হয় তিথি, দেখো তুমি তো সদ্য কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছো। একদমই। হ্যাঁ, মানে সদ্য তুমি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়েছো। আমার তো 2.5 দশকের উপর হয়ে গেল, মানে 25 বছর হয়ে গেল। প্লাস আমি এখন বাবাও বটে, দেখো মুখ জিভ দিয়ে একটু জল পড়ছে। তো এই বাবা হয়ে যাওয়ার পর না একটা ড্যাড বড বলে ব্যাপার আসে, মানে বাবাদের মতো শরীর, তখন আর অতটা সচেতন না থাকলেও চলে আর কি। তোমাকে খাওয়া দাওয়াটা একটুখানি সামলে করতে হবে। দেখো আমার সে অর্থে কোনো বিধিনিষেধ কিন্তু নেই, তাই জন্যে এই গোটা মাছের এই গোটা পাত্রটা আমি কিন্তু আত্মসাৎ করছি, ঠিক আছে? এই পরমদা, না না আমায় ছেড়ে খেও না কিন্তু।